তো শুরু করে দিই। ওকে, ওয়াল। আচ্ছা, আজকে হচ্ছে ফার্স্ট আমরা অ্যালজেব্রা ধরবো। ঠিক আছে, কারণ অ্যালজেব্রা হচ্ছে বেশি কিছু করার মতো নাই আসলে। অ্যালজেব্রা তোমরা পড়েই দেখছো যে মেইনলি হচ্ছে গিয়ে থিওরি গুলো মনে রাখা লাগে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বেশি কিছু বলবো না। অ্যালজেব্রা হচ্ছে আমি ডাইরেক্ট থিওরিটাই ধরা দিব। থিওরির নোটটা যেন কই, এটা মনে হয় আমার হাতের লেখাটা। আচ্ছা, এটা হইলেও হবে। এইটা তেমন তো নতুন কিছু নাই। অ্যালজেব্রার বাইরে আর কি আছে? হ্যাঁ, সো বেসিক ইকুয়েশন সলভিং আর এইগুলো পারলেই হবে। তো এই এগুলাতে হোপফুলি কারো কোনো প্রবলেম নাই। পারলে একটা কাজ করো, রাতের বেলা একটু লেখা না, মানে এই থিওরি গুলো তোমার মাথায় থাকা লাগবে। যে কোনো মুহূর্তে, যে কোনো মোমেন্টে, যে কোনো স্টাইলে ইউজ করতে হবে। সো যার কারণে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। আর এখানে প্রবাবলি আমি আরো একটা জিনিস মিস দিছি, দেখি এটা আমার ফাইলে আছে কিনা। এখানে এটা হচ্ছে ইনইকুয়ালিটি সবগুলো ছিল। এই সবগুলো কিন্তু তোমার পিডিএফ টার মধ্যে চলে গেছে, এখানে যত ছবি আছে। ঠিক আছে, সব থিওরি গুলো আর কি। এক নজর চোখ বুলা যাবে, যেটা দেখবা যে পারতেছো না ওটা ইগনোর করবা ওই মোমেন্টের জন্য। এখন আর নতুন করে পড়ার মতো তেমন কিছু নাই। তারপর হচ্ছে যে সিমিলার ট্রায়াঙ্গেল, যেটা এই ছবিটা, এটা ঠান্ডা মাথায় ইউজ করো যদি সিমিলারিটি কোনো জায়গায় লাগে। তোমরা পারো, এখন আর অসুবিধা হবে না। তারপর হচ্ছে যে কালকে কাউন্টিং এ ভুল বলছিলা, এটা খেয়াল রেখো। 1 থেকে n এর মধ্যে কতগুলো সংখ্যা হচ্ছে কে দ্বারা বিভাজ্য, এটা n বাই কে এর ফ্লোর ফাংশন। তো যদি 81 থেকে 200 এর মধ্যে বলে, তাহলে তোমরা 1 থেকে 200 বের করবা আর 1 থেকে 80 বের করবা, নট 81, আর দেন বিয়োগ করে দিবা। ঠিক আছে, এটা খেয়াল রাখো। তারপরে হচ্ছে এই ব্ল্যাক সাইডের গুলো একবার একটু রিভাইজ দেওয়া দিই, যে কোন একটা নাম্বারের কতগুলো ফ্যাক্টর আছে এটা বের করার জন্য হচ্ছে নাম্বারটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হয়। দেন পাওয়ারের সাথে এক যোগ করলে হচ্ছে গিয়ে তুমি লাস্টে যে নাম্বার গুলো পাবো সেগুলোকে গুণ করে দিলে রেজাল্টটা পেয়ে যাবা। এন্ড কতগুলো অড ফ্যাক্টর আছে এটা খুঁজতে হইলে জাস্ট 2 এর পাওয়ারটা কত সেটাকে ইগনোর করতে হয়। যেমন 2 এর পাওয়ার হচ্ছে এখানে 5, এই 5টাকে যদি তুমি ইগনোর করো, এই 1 আর 2টাকে যদি কাজে লাগাও তাহলেই হবে। তো 1 আর 2টাকে কাজে লাগালে একের সাথে এক যোগ করলে 2, 2 এর সাথে এক যোগ করলে 3, 3 দুগুণে হচ্ছে 6। তাহলে শুধু 6টা নাম্বার আছে যারা হচ্ছে এই 2400 এর অড ফ্যাক্টর। আর টোটাল ফ্যাক্টর 36টা, তাই 36টা থেকে 6 যদি বিয়োগ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে 30। 30টা ফ্যাক্টর হচ্ছে তোমার ইভেন ফ্যাক্টর। ঠিক আছে, এটা বেসিক জিনিস, কিছু কঠিন কিছু না। এরপর হচ্ছে প্রোডাক্ট অফ ফ্যাক্টরের ডিজাইনও শিখাই দিছি। যে যদি নাম্বারটা স্কোয়ার নাম্বার না হয়, এই যে বাম সাইডেটা হচ্ছে স্কোয়ার নাম্বার না, ডান সাইডেটা স্কোয়ার। তো থিওরি দুইটার জন্যই আসলে সেম। দুইটার জন্য আমি বলছিলাম যে n টু দি পাওয়ার টাও অফ n ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে কমন থিওরি, তো দুইটার জন্যই কাজ করে। তো টাও অফ n মানে হচ্ছে কতগুলো ফ্যাক্টর আছে। তো 24-এর 8টা ফ্যাক্টর আছে, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, n টু দি পাওয়ার 4 বা 24 টু দি পাওয়ার 4, এই যেখানে 4টা 24 আছে, তার মানে মিলতেছে। আর স্কোয়ারের ক্ষেত্রে হচ্ছে তোমার হইলো 6 কতগুলো, মানে 36 টু দি পাওয়ার 9/2। তো এই 9/2 যদি না বুঝে থাকো তাহলে তোমরা ওই যে পাওয়ারের যে গুণফলে যে এই সূত্রটা, যে তুমি হাফটাকে ভিতরে নিয়ে আসো আর 9টাকে বাহিরে বের করে দাও, তাহলে হাফ মানে কি রুট করে ফেলা। তাহলে 36কে রুট করে ফেললে হয় 6, আর 6 টু দি পাওয়ার, এই যে এখানে ভাঙায় সব লেখা আছে। ঠিক আছে, অথবা তোমরা এটাও তোমরা আগে পড়ছো, আর কি অসুবিধা হওয়ার কথা না। এটা হচ্ছে প্রোডাক্ট অফ ফ্যাক্টর, অর্থাৎ ফ্যাক্টর গুলোর গুণফল বের করার সূত্র। আর লাস্টে মনে হয় যোগের সূত্র, যোগের সূত্র শিখাইছি। যে মনে করো 2 টু দি পাওয়ার 4 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 5 - 1 ডিভাইডেড বাই 2 - 1, 3 টু দি পাওয়ার 3 আছে, তার মানে পাওয়ার 1 বেড়ে যাবে 3 টু দি পাওয়ার 4 - 1 ডিভাইডেড বাই 3 - 1। আর 5 টু দি পাওয়ার 2 আছে, তার মানে 1 বেড়ে যাবে 5 টু দি পাওয়ার 3 - 1 ডিভাইডেড বাই 5 - 1। সবগুলোকে গুণ করে দিলেই এই নাম্বারটার যতগুলো ফ্যাক্টর আছে সবগুলো ফ্যাক্টরের যোগফল তুমি পেয়ে যাবা। আর এখানে জাস্ট ইন শর্টকাটে হচ্ছে সবগুলো ফ্যাক্টরের থিওরি লেখা আছে। তো এই পেজের লেখাটা মনে রাখলেই হবে। এই পেজে জাস্ট অর্ডারটা নাই, অর্ডারটা ডিফাইন করে নিয়ে আলাদা হবে। দেন বাইনারি ডেসিমাল। তো বাইনারি ডেসিমাল কি গতবার আসছিল না, ওটা জুনিয়রে আসছিল, অসুবিধা নাই। তো তোমাদের আসবে না। এই ছবিটা খুব কমন, মিড পয়েন্ট ডিজাইন, এটা খেয়াল রাখো।
আর তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরি কিন্তু মিড পয়েন্টেরটাই, যে দুইটা মিড পয়েন্ট জোড়া লাগালে এটা থার্ড সাইডের হচ্ছে প্যারালেল হয়, লেন্থে হাফ হয়, অনেকগুলো প্যারালেলোগ্রাম তৈরি হয়, প্যারালেলোগ্রামের হচ্ছে দুইটা ডায়াগোনাল একে অপরকে মিড পয়েন্ট ইন্টারসেক্ট করে। সো এই বেসিক থিওরি গুলো খেয়াল রাখো, ঠিক আছে? এগুলো তো পারো, এগুলো হোপফুলি প্রাইমারিতে অত বেশি লাগবে না। প্রাইমারিতে অনলি একটা 90 ডিগ্রি ছবি লাগবে, সেটা হচ্ছে 3069, এটা আমি দেখাই দিচ্ছি একটু পরেই। আর তেমন কিছু নাই। ওকে, তাহলে আমরা অ্যালজেব্রাটা শেষ করি। অ্যালজেব্রাতে হচ্ছে তোমার এইটা লাগতেছে, এইটা আরেকটা থিওরি লাগে, এটা একটু দেখাই দিই। আহ, সেটা হচ্ছে যদি এরকম কিছু দেয়, তো এইটাকে এরকম লেখা যায় না? এটা তোমরা জানো মেবি, তো আমি দেখাই দিচ্ছি। তো এটাকে এইভাবে লেখা যায়। এরপর এই যে ডান পাশের এই লেখাটা a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, এই লেখাটাকে আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লেখা যায়। এরপর এই ডান পাশের লেখাটাকে আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা হইলো তোমার, মনে করো a টু দি পাওয়ার 7 মাইনাস b টু দি পাওয়ার 7, তো এইটার একটা ফ্যাক্টর হইলো এ মাইনাস বি। এটা জানো কিনা? এইভাবে ডিজাইন করে a টু দি পাওয়ার 5 বি a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এ কিউব বি কিউব হচ্ছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এ বি টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 6। এটা গুণ করে দেখো, একদম উপরেরটা হুবহু সেম সেম আসবে। সো আমার কথা হচ্ছে গিয়ে যে তুমি যদি a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n কে ভাঙাও, তাহলে তুমি অবশ্যই একটা a মাইনাস বি পাবা, আর এখানে একটা a টু দি পাওয়ার n মাইনাস 1 থেকে শুরু একটা টার্ম, আর b টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে শেষ একটা টার্ম, এরকম একটা জিনিস পাবা। তো আই ওয়ান্না সে দ্যাট যে আসলে a মাইনাস বি এই পার্টটাকে ভাগ করে, উইচ মিনস a মাইনাস বি এইটা নাকি ডিভাইস a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। এই থিওরিটা বুঝছো কিনা? ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো। এটা হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, এই জায়গায় আসলে কাজে লাগে। এটা প্রাইমারিতে দিবে কিনা আমার যথেষ্ট ডাউট আছে। আচ্ছা, দেন হচ্ছে রেশিওটা আমি এখনই দেখাই দিচ্ছি। সিকোয়েন্স তোমরা পারবা, সিকোয়েন্স যদিও পারবা, তো আমি একটু বলে দিই, দাও সিকোয়েন্সের আমার একটা স্লাইডই আছে, এটা এখন ওপেন হবে কিনা। আচ্ছা, ওইটা হইতে থাকুক, ততক্ষণ আমরা পরেরটা রেডি করি। রেশিও, ইকুয়েশন সলভিং তোমরা পারো, আর লিনিয়ার ডায়াফ্যান্টাইন তোমাদের আসে নরমালি। সাইমন ফ্যাক্টরিং ট্রিকও তোমরা পড়ছো। সাইমন ফ্যাক্টরিং ট্রিক কি ছিল, যে 2x প্লাস 5y প্লাস মনে করো 10xy, এরকম কিছু একটা দেওয়া আছে, আর এদিকে মনে করো প্লাস সমান মনে করো 55 দেওয়া আছে, তো এটাকে সলভ করতে হবে। তো এটাকে সলভ করতে গেলে আমাদের মাথায় ছিল যে এই এক্স যে কটা আছে সেই এক্স কয়টাকে আলাদা করতে হবে। তাহলে 2x প্লাস 10xy, এটার মধ্যে এক্স আছে, আর বাকিটাকে আলাদা রাখলাম। এখন এই এক্স গুলাকে কমন নিলে আমি দেখি এখানে 2x কমন নিলে আমার আসে 1 প্লাস 5y। তাহলে আমার ডান পাশের যে লেখাটা সেটাকেও আমার 1 প্লাস 5y আকারে ডিজাইন করতে হবে। 1 প্লাস 5y আসে আসলে ডিজাইনটা খুব ইয়া হয়ে গেছে, ওয়ার্ড হয়ে গেছে। তো আমি দাঁড়াও একটু ইয়া করি, টুটারে বাদ দিই, নাহলে বেশি ইজি লাগবে। মনে করো এটাকে 3 বানাই দিলাম, এটা 3। এখন তুমি এক্স কমন নিলে, এক্স কমন আসলে 3 প্লাস 10y। তাহলে এই পাশেও তোমাকে যেভাবেই হোক হচ্ছে 3 প্লাস 10y বানাইতে হবে, ঠিক আছে? তো কি করা যাইতে পারে? এটা 10y কে 2 দিয়ে ভাগ করলে 5y, এবং তোমার 10y এর সাথে থাকা লাগবে কত, 3। তাহলে এখন আসলে তোমার আগের লাইনের সাথে এই লাইনের কি মিল হয়েছে, লাইক তোমার আগের লাইনে যদি একটা +3/2 থাকতো, আর এই 5y মানে +3/2 থাকা মানে কি একটা -3/2 আছে, তাহলে এখন পর্যন্ত সেম সেম। আর যেটাকে তুমি 5y লিখছো সেটাকে কি তুমি 10y/2 লিখতে পারো না? পারো। তাহলে দেখো তুমি জাস্ট এই পার্টটাকে নিয়ে কাজ করতেছো, এই পার্টটাকে থেকে হাফ কমন নিয়ে তুমি 10y+3 বানাইছো, তোমার বাকি আছে হচ্ছে -55 - 3/2। এই যে এটাই হচ্ছে সাইমন ফ্যাক্টরিং ট্রি। তো এখন এই মাইনাস গুলোকে যদি ওই পাশে তুমি পাঠাই দাও, তাহলে হয়ে যাবে 55 + 3/2। সো এই পাশে চলে আসবে 55 + 3/2, আর ডান পাশে
যদি এই 3+10y আর 3+10y কমন নাও, তাহলে একটা আসবে 3+10y, আরেকটা আসবে x+1/2। তো সুবিধা কি, তুমি দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 55+3/2 পাচ্ছ, উইচ মিনস এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে গিয়ে 56 তো এখন যদি তোমাকে বলে দেওয়া থাকে যে এই নাম্বার গুলো আসলে ইন্টেজার, তাহলে আসলে জিনিসগুলা ইজিলি বের করতে পারবা তুমি। মানে x+1/2 এর ডিজাইন থেকে তুমি কিভাবে 56.5 আসবে এটা গেস করতে পারো। আর নর্মালি এরকম দেয় না আর কি, মানে এমন কিছুই দেয় যে ইন্টেজারে মিলে যায়। ঠিক আছে, ওকে, এটা বেশি প্রেশার নেওয়া লাগবে না, জিনিসটা বুঝতেই হইলো আর কি, যে সাইমন ফেভারিট ফ্যাক্টরিং কিভাবে কাজ করে। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে কি বললাম যেন, সিকোয়েন্স না, দেখি ফাইলটা ওপেন হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, পাওয়ার পয়েন্ট পিডিএফ প্রোগ্রেশন। ওকে, তো প্রোগ্রেশনে যেটা বলবো এগুলো তোমাদের পড়া জিনিসই। প্রোগ্রেশন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন জানো, একটা হচ্ছে বাড়তে থাকে, একটা কমতে থাকে, একটা গুণ আকারে বাড়তে থাকে, একটা ভাগ আকারে কমতে থাকে। তো এই হিসেবে অ্যারিথমেটিক আর জিওমেট্রিক নাম দেওয়া হয়। দেন হচ্ছে এইগুলা, যে তুমি একটা সিকোয়েন্স দেখে ধরতে পারা যে এটার কমন ফর্মটা আসলে কি হবে। তো কমন ফর্ম ধরার উপায় হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স কত 3, এদের মধ্যে ডিফারেন্স কত 4, এদের মধ্যে ডিফারেন্স কত 5, এটা দিয়ে এনটা বসায় ফেলে। মনে করো উল্টাটা, এদের মধ্যে ডিফারেন্স কত -2, ঠিক আছে, এদের মধ্যে ডিফারেন্স 4, তার মানে 4n, এদের মধ্যে ডিফারেন্স কত -5, তাই প্রথমে আসে -5। তো -5 বসানোর পরে একটা এন বসে গেছে, এরপরে একটা সংখ্যা বসে, সেই সংখ্যাটা কত হবে a-d, অর্থাৎ একদম প্রথম টার্মটা মাইনাস হচ্ছে সেই কমন ডিফারেন্স। অর্থাৎ প্রথম টার্মটা কত 4। আমি একটু এটা ছবি দিয়ে বুঝাই, তাহলে এই ছবিটাকে নিয়ে নিই। আহ, মনে করো আমরা কোনটা দেখাবো বলো, প্রথমটাই দেখাই, মানে যেটা আছে। ঠিক আছে, তো এটা আসলে করতে হবে কি, যে উপরে সব সূত্র লেখাই আছে, বাট তুমি করার সময় যে একটা সিকোয়েন্স যখন ধরে ফেলতে পারবা, তাদের মধ্যে কমন ডিফারেন্স হচ্ছে 3, তাই তুমি ফার্স্ট লিখলা 3, এরপর একটা এন লিখলা বা এক্স লিখলা, যা খুশি লিখলা, প্লাস প্রথম টার্মটা কত এ, এর ভ্যালু এ হচ্ছে প্রথম টার্মটা, এ হচ্ছে ফার্স্ট টার্ম, আর ডি হচ্ছে কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স তার মানে পার্থক্য। তো এখানে এর ভ্যালু হচ্ছে 4, আর ডি এর ভ্যালু হচ্ছে 3, +3, কারণ বাড়তেছে। তো সেই অনুযায়ী তুমি যদি ডি এন নাও, তার মানে আসবে হচ্ছে 3n, আর প্লাস হচ্ছে এ মাইনাস ডি, এ থেকে ডি বিয়োগ করলে কত হয়, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1। তাহলে এখন দেখো 3n+1 আকারের একটা ডিজাইন আসতেছে। ঠিক আছে, 3n+1 আকারের একটা ডিজাইন আসতেছে। এখন যদি তুমি n এর ভ্যালু 1 বসাও, তাহলে 3 1 কে 3 আর 1 হচ্ছে 4 আসবে। যদি তুমি n এর ভ্যালু 2 বসাও, 3 দুগুণে 6 আর 1 7 আসবে। যদি n এর ভ্যালু 3 বসাও, 3 3 9 আর 1 10 আসবে। তার মানে এই সিরিজটাকে ও বিল্ড করে দিবে। n এর ভ্যালু তুমি, তোমার যদি 100তম পদ চায়, তুমি জাস্ট 3 ইনটু 100+1 লিখলেই তোমার ম্যাথ সলভ হয়ে যাবে। আর এইটা হচ্ছে তোমার লাস্ট টার্ম খুঁজে বের করা, যেখানে হচ্ছে তোমার n এর ভ্যালু বলে দেওয়া হবে, লাইক হচ্ছে এই সিরিজের, আচ্ছা মানে এইটা আর এটা সেম জিনিসই আসলে। হ্যাঁ, এইটা এটা সেম জিনিস, একই, পার্থক্য নাই। এটা হচ্ছে তোমাদের বইয়ে লেখা থাকে, আর এটা এটা জাস্ট একটু সাজায় লিখলে একই জিনিস, দুইটাই দেখো ক্যালকুলেট করলে দুইটাই আসবে dn+a-d, একই আসবে। তো পার্থক্য কিছু না, এটাই বুঝাইতে চাইলাম আর কি। আচ্ছা, প্রোগ্রেশনে আর আছে হচ্ছে যোগের সূত্র, তো জানোই, তুমি যদি কোনোভাবে প্রথম টার্মটা লাস্ট টার্মটা খুঁজে ফেলতে পারো, আর হচ্ছে ওদের মধ্যে কয়টা টার্ম আছে সেটা খুঁজে ফেলতে পারো, দেন কমন সূত্র হচ্ছে এইটা, এই যে এখানে লেখা আছে, আহ, এইটা n ইন্টু এ প্লাস ই ডিভাইডেড বাই 2, এ হচ্ছে ফার্স্ট টার্ম, ই হচ্ছে লাস্ট টার্ম। তাহলে প্রথম যে টার্মটা 4 আর লাস্ট যে টার্মটা 58, এদেরকে যোগ করে দাও, দেন গুণ করবা কতগুলো টার্ম আছে এন দিয়ে। কতগুলো টার্ম আছে এখানে, 10টা টার্ম আছে, তাই আমি 10 দিয়ে গুণ করছি, এন্ড ফাইনালি হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, এ প্লাস ই ইন্টু এন ডিভাইডেড বাই 2। আর জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে হচ্ছে এই যে কমন টার্ম হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দিয়ে ডিজাইন করা হয়, এটাও জানো। আর গুণোত্তর ধারা যোগের সূত্র হচ্ছে এটা, যদি আর এর ভ্যালু গুলো 1 এর থেকে বড় হয়। তো এটা একটু দেখো, এক সেকেন্ড আমি আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ হ্যাঁ,
শেষ করে উঠতেও পারি, সেটা অসুবিধা নেই। আচ্ছা, ওকে। সো জিওমেট্রিক সামের হচ্ছে যদি আর এর ভ্যালু 1 এর থেকে বড় হয়, আর হচ্ছে কি এখানে যে কমন ডিফারেন্স তো বলা যাবে না, এটাকে বলে কমন রেশিও, এই জন্য আর বলা হয়। অর্থাৎ এই 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3। তো তোমরা জানো, এই জন্য স্কিপ করলাম। আর এ হচ্ছে ফার্স্ট টার্মটা 2, ঠিক আছে? তো এই হচ্ছে 2 আর কমন রেশিও হচ্ছে 3, জাস্ট বসাই দিছি। এন এর ভ্যালু যত বসাবো তত আসবে। এন এর ভ্যালু 6 বসাইলে 1 2 3 4, এন এর ভ্যালু কোনটা কাজ করবে? ওয়েট, আমি কি 7 বের করছি না? এই সূত্রে একটু ভুল আছে, এখানে n+1 হবে, এখানে n+1 হবে। ওকে, তো যেটা বললাম এখানে জাস্ট n+1 হবে, এটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করো। উপরে পাওয়ারটা n+1 হবে। সো এটা হচ্ছে মূলত n+1 নাকি n-1 হবে? আচ্ছা ওয়েট, তোমাদের একটা ডাইরেক্ট থিওরিটা এনশিওর করে দিই। আমি হইলে থিওরি নিজে বানাই নেই, মুখস্থ করি না, দ্যাটস ওয়াই এটা তো উল্টাটা। ওয়েল, সো এ কমন নিলে হচ্ছে তোমার n+1ই বলতেছে। ওকে, হ্যাঁ, সো n+1 যেটা গেস করছিলাম ওইটাই। কিন্তু n+1 যদি হয়, লাইক আমি 1 নাম্বার টার্মটা করছি, তাহলে আর মানে তো r+1 3 আর হচ্ছে 4, 4 দুগুণে তো 8 হয়ে যায়, মিলে না। এখানে n তাইলে কি ছিল? ও আচ্ছা, আর এর ভ্যালু তো 3, ঠিক আছে। 8 করে আর নিচে হচ্ছে 3 গুণ 2, 4 কি গুনছে? আচ্ছা, তোমাদের একটু জিওমেট্রিক সিরিজের প্যাটার্নটা দেখাই দিই, তাহলে হচ্ছে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যদি কখনো থিওরি ম্যাচ না করাইতে পারো। লাইক আমাদের যে কোনো একটা জিওমেট্রিক সিরিজ এটা কিভাবে থাকে? এ থাকে, এরপর একটা থাকে পরেরটা থাকে এ আর, পরেরটা থাকে এ আর স্কোয়ার, এরকম ডট ডট ডট। তো মনে করো যদি এন সংখ্যক টার্ম থাকে, তাহলে লাস্টেরটার ভ্যালু হয় হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার n-1। আমাদের এটা সাম বের করতে হবে। তো আমরা করবো কি, এই সামটাকে 8 দিয়ে গুণ করে দেবো।
8 দিয়ে গুণ করে দিলে এর সাথে আর গুণ হয়ে যাবে এ আর, এ আর এর সাথে আর গুণ হয়ে যাবে এ আর স্কোয়ার। এরকম সবগুলো সেম সেম জিনিসে আসতে থাকবে। এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আসবে এবং লাস্টেরটা আসবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন। এখন যদি আমি নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করে দিই তাহলে আমার আসবে আর এস মাইনাস এস, আর এই সাইডে এইগুলো সব বিয়োগ হয়ে যাবে সেম সেম বলে, শুধু বাকি থাকবে হচ্ছে এই প্রথমটা আর এইটা। তো এইটার সাইন তো হচ্ছে গিয়ে তোমার মাইনাস হয়ে যাবে, রাইট? কারণ আমি আচ্ছা সরি, আমরা হচ্ছে নিচেরটা থেকে উপরটা বিয়োগ করতেছি না। হ্যাঁ, তো নিচেরটা থেকে যদি উপরটা বিয়োগ করি তাহলে হচ্ছে এইটা প্লাসই থাকবে, উপরেরটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এইটা মাইনাস হয়ে যাবে এই এটা। তাহলে মাইনাস এ প্লাস হচ্ছে এ আর টু দি পাওয়ার এন, জাস্ট নিচেরটা থেকে উপরটা বিয়োগ। আর যদি উপরটা থেকে নিচেরটা বিয়োগ করতাম তাহলে আমি জাস্ট এস মাইনাস আর এস লিখতাম, এখানে এ মাইনাস এ ইন্টু আর টু দি পাওয়ার এন লিখতাম, ঠিক আছে? জাস্ট এটা হইতো। আমি এখন আর এস কমন নিয়ে নিই, এস কমন নিলে আসবে এটা ইজিক্যালস টু এ কমন নিয়ে নিই, এ কমন নিলে চলে আসবে এটা। ওয়েল আচ্ছা বুঝছি, আমি তাহলে অন্যভাবে ডিজাইন করছিলাম এই জন্য আসলে আর কি মিলতেছে না। তো তুমি আসলে ডিপেন্ড করবে কিভাবে ডিজাইন করতেছো তার উপরে। যেমন এইখানে আমি ডিজাইন করছি কিসের উপরে, যে আমার প্রথম টার্মটা হচ্ছে একদম স্পেসিফিক এ, প্রথম টার্মটা হচ্ছে একদম স্পেসিফিক এ, আর হচ্ছে গিয়ে কমন রেশিও, আর এন হচ্ছে গিয়ে আমার কতগুলো টার্ম আছে সেইটা। এন হচ্ছে, ও আচ্ছা ওটা তো সাম ছিল, ওটা কততম টার্ম ছিল, হ্যাঁ ঠিকই আছে, সূত্র ঠিকই আছে, প্লাস ওয়ান হবে না, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এগুলো হলো কতগুলো মানে যে নাম্বার গুলো সেগুলো যোগফল লিখছে আর কিছুই না। হ্যাঁ, তো সূত্র ঠিকই আছে, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, ঠিক আছে? আর তুমি যখন দেখবা আর এর ভ্যালুটা নেগেটিভ আসতেছে তখন জাস্ট এখানেও নেগেটিভ বসাইতে পারো, অথবা উল্টা ভাবে উল্টা ভাবে করলে, উল্টা করা লাগে না অ্যাকচুয়ালি, এখানে আর এর ভ্যালু নেগেটিভ বসাই দিলেই হয়ে যায়, ভ্যালু অটোমেটিক্যালি দুইটাই নেগেটিভ হয়ে কাটাকাটি হয়ে মানে ম্যাচ করে ফেলায় আর কি, অসুবিধা হয় না। তখন জাস্ট ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন একটা ইয়ে থাকে, ওকে। আচ্ছা, প্রোগ্রেশন নিয়ে আর তেমন কিছু লাগবে না। এবার আমরা নাম্বার থিওরিতে, ও নাম্বার থিওরিতে যাওয়ার আগে হচ্ছে দাঁড়াও, স্লাইডে যেন আরেকটা কি বলতে চাইছিলাম, রেশিওটা একটু দেখাই দিই, কারণ তোমাদের রেশিও খুব বেয়ারলি কাজে, মানে বেয়ারলি বলবো না, তাও ইনসিডেন্টালি লাগে আর কি। তো এটা দেওয়া থাকলে আমরা জানি যোজন করা যায়, যোজন মানে তুমি যদি এই সাইডে ওয়ান যোগ করে দাও, এই সাইডে ওয়ান যোগ করে দাও, তাহলে বাম সাইডের এলসিএম কত আসে, নিচে বি আর উপরে এ প্লাস বি, আর এখানে হচ্ছে ডান সাইডে বি উপরে সি প্লাস ডি, এটাকে বাংলায় বলে যোজন। সেম ভাবে তুমি ওয়ান যোগ করার বদলে বিয়োগ করতে পারতা, এখানে বিয়োগ করতে পারতা। সো এই সেম লেখাটাকে তুমি অনেক ভাবে লিখতে পারো, লাইক এইভাবে লিখতে পারো, ঠিক আছে? তারপর জাস্ট লাইক এরপর তুমি বারবার সোয়াপ করতে পারো, দেন একটাকে আরেকটাকে দিয়ে ভাগ করে দিলে তুমি দেখবে এটা আসে, এটাও লিখতে পারো, এটাকে উল্টায়ও দিতে পারো। তারপর এটাও মনে করছো যে এ বাই বি সমান যদি সি বাই ডি সমান যদি ই বাই এফ হয়, তাহলে এইটা সমান এ প্লাস সি প্লাস ই বি প্লাস ডি প্লাস এফ হবে। এরকম যদি আরো অনেকগুলো অ্যাড করো, এই পাশেও তুমি চাইলে আরো অ্যাড করো, মানে মনে করো তুমি লিখলা জি বাই এইচ, জি বাই এইচ, তো তুমি এইটাকে এখানেও জি অ্যাড করে দিলে, এখানেও এইচ অ্যাড করে দিলা, হ্যাঁ, এটাও কাজ করবে, ঠিক আছে? এটা একটা সূত্র। তারপর যোজন বিয়োজন দেখাইলাম, আর ক্রস মাল্টিপ্লিকেশন তো জানোই, তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে আসবে হচ্ছে এডি ইন্টু বিসি। তো এখানে যা যা লেখা আছে সবকিছুর জন্য এডি সমান বিসি কাজ করবে, কারণ প্রত্যেকটাই এই এক লেখা থেকেই বের হয়েছে, ঠিক আছে? এটা গেল। দেন হচ্ছে যে উপরে নিচে যোজন বিয়োজন দেখাইছে, এটার উল্টাও লেখা যায়, তুমি উপরে বিয়োগ করলা নিচে যোগ করলা সেটাও হবে, কিন্তু দুই সাইডে সেম সেম হতে হবে, বামেও যদি উপরে যোগ করো ডানেও উপরে যোগ করতে হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। এই তো রেশিওর ব্যাপারে আর তেমন কিছু বলার নাই, অ্যালজেব্রা প্রায় শেষ। এখন আমরা নাম্বার থিওরিতে চলে যাই, পিথাগোরিয়ান ট্রিপল, ঠিক আছে? খুব কমন পিথাগোরিয়ান ট্রিপল গুলো মাথায় রাখবা, 3 4 5, তারপর হচ্ছে 6 8 10, 5 12 13, 7 24 25 খুব রিয়ারলি কাজে লাগবে, মাথায় রেখো, জাস্ট দরকার নাই অত বেশি। আর এবিসি যদি একটা পিথাগোরিয়ান ট্রিপল হয় তাহলে এম এ কমা এম বি কমা এমসিও একটা পিথাগোরিয়ান ট্রিপল, এইটা একটু মাথায় রেখো। তো তুমি আসলে মূলত এইটাকে 2 দিয়ে গুণ করে এটা পাচ্ছ, এটাকে 2 দিয়ে গুণ করলে হয় 10 24 26, এটাও কিন্তু পিথাগোরিয়ান ট্রিপল। তো এই থিওরি অনুযায়ী এটা হয়, এটা একটু মাথায় রেখো। আর যেটা একটু আগে বলছিলাম যে জ্যামিতিতে হচ্ছে 30 60 90 যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, এটা খুব ফেমাস, এটা মাথায় রেখো, এটা
প্রাইমারি ক্যাটাগরির জন্য খুব ইম্পর্টেন্ট। 30, 60, 90। তো আমরা জানি কি 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলের হচ্ছে হাইপোটেনিউজ যেটা বা অতিভুজ যেটা, তার মিড পয়েন্ট হচ্ছে সেন্টার, তার মানে এই সাইড সমান। এটাও যদি জোড়া হয়ে দাও এটাও সমান হয়ে যাবে, কারণ ও যদি সেন্টার হয়, ও থেকে ও এ ও বি ও সি তিনটাই সমান হয়। আর এই দুই সাইড সমান মানে এটাও 60 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি মানে এটাও 60, তার মানে এই সাইডটাও সমান। তো এই যে এইখান থেকে যে এক্স এক্স এক্স, অর্থাৎ একটা সাইড যদি তোমার 30 ডিগ্রির অপোজিট সাইডটা, এই যে 30 ডিগ্রির অপোজিট সাইডটা যদি এক্স হয়, তাহলে হাইপোটেনিউসের ভ্যালু 2x হয়, তার ডাবল হয়। এই জিনিসটাই মাথায় রেখো। আর 30 ডিগ্রির অপোজিট সাইডটা যদি এক্স হয়, তাহলে 60 ডিগ্রির অপোজিট সাইডটা হয় √3x। যেখান থেকে মূলত এই যে sin 30 cos 30 এই ভ্যালু গুলো বের হয়েছে, sin 60 cos 60। ঠিক আছে, ওকে। তো পিথাগোরাস পেলে এর বেশি আসলে আর তেমন দরকার নাই। লেজেন্ডাস ফাংশন তোমরা ইন এভারেজ পারো, দরকারই নেই। ফ্লোর ফাংশন পড়াইছি, যতটুকু পড়াইছি ওইটুকুই এনাফ। এছাড়া এরপরেও যদি কিছু লাগে, ওই যে আমি যে তোমাদের পিডিএফটা দিছি একটু রিভাইজ দিয়েছি, ওইটার মধ্যে খুব সম্ভবত ফ্লোর ফাংশনের সব থিওরি গুলো আমি লিখে দিছি, লেখা থাকার কথা আমি যদি ভুল না করে থাকি। এই যে এটাই তো মনে হয়, না এটা হচ্ছে ইয়ার নাম্বারটা না, কোথাও না কোথাও যেন লেখা আছে আর কি, আমি নিজেই দিছিলাম। এটা মডেল থিওরি গুলো দিছি আমি, এগুলো রিভাইজ মানে জাস্ট রিভাইজ দিতে হবে তোমাদের আর কি, কারণ আমি একবার হইলে যে চোখ গুলা দিতে পারবো, আর হচ্ছে এগুলো তোমরা একবার না একবার পড়ছোই, তো যার কারণে আর বেশি ফোর্স করতেছি না। আচ্ছা, দেন হচ্ছে ডিভিজিবিলিটি, বিভিন্ন নাম্বার দিয়ে যে ডিভিজিবিলিটি, এইগুলো একটু মাথায় রেখো। এই যে 2, 3, 4, 5, 6 কমন যেগুলো 11, দেন গতবার একবার 41 আসছিল, 41 আর 7-এরটা কাইন্ড অফ সেম, যে লাস্ট ডিজিট নিবা, লাস্ট ডিজিট নিয়ে তো হচ্ছে আগের 7-এর জন্য দ্বিগুণ করতে হয়, 41-এর জন্য হচ্ছে 4 গুণ করতে হয়, যে কোনো একটা নাম্বার 41 দিয়ে ডিভিজিবল কিনা। তো লাইক হচ্ছে তুমি 41 কেই নিলা, ঠিক আছে, লাইক তুমি 41 কেই নিলা, তাহলে আমি দেখাই তোমাকে। তুমি 41 কে নিলা, লাস্ট ডিজিট ক্রপ করবা, তাহলে বাকি থাকে শুধু 4। তো লাস্ট ডিজিটের সাথে 2 গুণ না করে এবার জাস্ট 4 গুণ করবা, তাহলে 4, আর এবার বিয়োগ করে দিবা, 4 থেকে 4 বিয়োগ করলে হয় 0। তার মানে এই নাম্বারটা 41 দিয়ে ডিভিজিবল। 41 এর ডবল কত? 82। 82 ট্রিপল কত? 123। তো মনে করো 123 নিয়ে কাজ করবা, তাহলে এই যে 3 কে 4 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 12, 12 থেকে 12 বিয়োগ করলে 0 মিলতেছে। 4 4 16 কাজ করবে, 205 কাজ করবে। এই পাশের অংশটা কে 4 দিয়ে গুণ করলে বিয়োগ করলেই আমরা আসলে দেখতেছি মিলতেছে। ঠিক আছে, 410 মিলবে। 451, এই যে 1 কে 4 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 4, 45 থেকে 4 বিয়োগ করলে 41, 41 তো 4 দিয়ে ডিভিজিবল, তার মানে 251 হচ্ছে 4 দিয়ে এই 41 দিয়ে ডিভিজিবল। তো সাতেরটাই ছিল জাস্ট লাস্ট ডিজিট ক্রপ করে 2 দিয়ে গুণ করা, 41 দিয়ে ডিভিজিবিলিটি রুলস হচ্ছে লাস্ট ডিজিটটাকে ক্রপ করে তোমার 4 দিয়ে গুণ করে বিয়োগ করা, একদম সাতেরটার সাথে সাথে সেম, জাস্ট হচ্ছে সাতেরটায় 2 দিয়ে গুণ হয়েছে, এটাই 4 দিয়ে গুণ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে 11 দিয়ে ডিভিজিবিলিটি রুলস জানো, এক ঘর পর পর। পরে স্কোয়ার নাম্বারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়ে এখানে লিখছি, স্কোয়ার নাম্বারের ক্যারেক্টারিস্টিক্স কি লিখছি, লাস্ট ডিজিটটা 5 হলে তার আগেরটা 2 হয়, মানে এই যে এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কি দিছিলাম, কোশ্চেনটা দেই নেই, বাট হ্যাঁ, যদি কোনো স্কোয়ার নাম্বারের লাস্ট ডিজিট 5 হয়, তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে পারবা যে তার আগের ডিজিটটা হচ্ছে 2, অর্থাৎ কোন স্কোয়ার নাম্বারের লাস্টে যদি 5 থাকে, তার মানে ওই নাম্বারটা লাস্টের 2 ডিজিট হচ্ছে 25 বিল্ড করবে, 25 বিল্ড করবে, এর আগে এরকম হবে না। আর লাস্ট নাম্বারটা যদি 0 হয়, তাহলে তার আগেরটাও 0 হবে, কারণ কোন সংখ্যা যদি একটা 0 দিয়ে মানে লাস্টে যদি একটা 0 থাকে, তার মানে সংখ্যাটা 10 দিয়ে ডিভিজিবল। আর কোন সংখ্যা 10 দিয়ে ডিভিজিবল অ্যাজ ওয়েল অ্যাজ ওই সংখ্যাটা একটা স্কোয়ার নাম্বার, এটা হইতে গেলে ওই নাম্বারটাকে 100 দিয়ে ডিভিজিবল হইতেই হবে। তো কোন স্কোয়ার নাম্বারের শেষে কখনো অড সংখ্যক 0 থাকবে না, অলওয়েজ হচ্ছে ইভেন সংখ্যক 0 থাকবে। ঠিক আছে, ওকে। এখানে ওইটাই লিখছি যে স্কোয়ার যদি হইতে হয়, হয় লাস্টে দুইটা মানে 25 থাকবে, নাহলে দুইটা 0, যদি লাস্টে 5 আর 0 থাকে, ওইটা বুঝাইছি আর কি। আচ্ছা, দেন ডিজিটাল সাম তোমরা পড়ছো, যে কোনো একটা নাম্বারের যদি মানে সাম অফ ডিজিট আর কি, সাম অফ ডিজিট যদি বারবার বের করতে থাকো, এটা তোমাকে রিপ্রেজেন্ট করে এই লিস্টে তুমি যত নাম্বার বের করছো সবগুলো নাম্বারকেই 9 দিয়ে যদি ভাগ করো, তাহলে এই লাস্টে যে ডিজিটটা আসবে সেটাই রিমেম্বার হিসেবে আসবে। অর্থাৎ এই সবগুলো নাম্বার কি তুমি এই যেখানে যে তিনটা নাম্বার, এই তিনটা নাম্বারকে 9 দিয়ে ভাগ করলে 5 ভাগ শেষ আসবে, যে 5 রিমাইন্ডার আসবে। 32 কে ভাগ করে দেখো, 3 নং 27, 27 আর 5 যোগ করলে 32, এই উপরের নাম্বারটাও সেম।
ঠিক আছে। আচ্ছা, এরপরে বেসিক ডিভিজিবিলিটিতে এইগুলো আসলে দরকার তোমাদের প্রাইমারির জন্য। আচ্ছা ওয়েল, পড়ছো, অসুবিধা নেই। প্রাইম নাম্বার গুলো একটু খেয়াল করে যেও, 1 থেকে 100 পর্যন্ত অন্তত মাথায় রেখো। কুইন প্রাইম দরকার নাই, হচ্ছে ইউক্লিডের মজার অঙ্ক, এটা দরকার, এটা অনেক পুরাতন অঙ্ক, আর দরকার নাই। এখানে প্যারিটি থিওরি 4টা লেখা আছে, ওকে ওয়েল, আর দরকার নেই। জিসিডি এলসিএম এর থিওরিটা মাথায় রেখো। জিসিডি এলসিএম টা একটু দেখাই দিই তোমাদের। খুব কমনলি হচ্ছে জিসিডি এলসিএম এরা দিবেই। তো দুইটা নাম্বার যদি বলা থাকে এ বি, তাহলে একটাকে ধরে নিবা হচ্ছে ডিএক্স আর একটাকে ধরে নিবা হচ্ছে ডিওয়াই। তো এদের জিসিডি হবে হচ্ছে গিয়ে তোমার ডি, আর এলসিএম হবে হচ্ছে গিয়ে তোমার ডিএক্স ওয়াই। ঠিক আছে, আর ওই সূত্রটা তো জানোই যে জিসিডি আর এলসিএম কে গুণ করলে তোমার ডি ইন্টু ডিএক্স ওয়াই হবে, তার মানে ডিএক্স ইন্টু ডিওয়াই টাইপের হচ্ছে। সো উই ক্যান সে দ্যাট আসলে সংখ্যা দুইটার গুণফল। এটা হচ্ছে প্রুফ আর কি, যে দুইটা সংখ্যার জিসিডি আর এলসিএম এর গুণফল হচ্ছে তাদের সংখ্যা দুইটার গুণফলের সমান। ঠিক আছে, এটা হচ্ছে ওইটার প্রুফ। আর নাম্বার 3 আর কি লাগবে দেখি। ইউক্লিডিয়ান অ্যালগরিদম পারো, দরকার নাই, এই যে এগুলো থিওরি কিন্তু একটু আগেই দেখাই দিলাম। তো মডুলার অ্যারিথমেটিক আর ডিভিজিবিলিটি, আমি মনে হয় একটু ডিভিজিবিলিটিতে তোমাদের ফোর্স করি তাহলেই হবে। আর মডুলার অ্যারিথমেটিক তো তোমরা পারোই। ওকে, আমি একটু ডিভিজিবিলিটিতে ফোর্স করি, এই যে এই জায়গায় ডিভিজিবিলিটি যে থিওরি গুলা, এগুলো একটু পড়াই দিই, কারণ প্রাইমারিতে ডিভিজিবিলিটি থিওরি গুলো খুব ভালো কাজে লাগে দেখলাম। আচ্ছা, ফার্স্টে এটা আমি লিখছি যে ভেঙে ভেঙে বুঝাই। রুল নাম্বার 1 দিছি হচ্ছে, যখন তুমি লেখো রুল নাম্বার 1 এ ডিভাইডস বি, তার মানে আসলে তুমি বি কে এ দিয়ে ভাগ করতেছো এবং ভাগশেষ 0 আসতেছে, এখানে হয়তো কিছু একটা আসতেছে। তো ভাইয়া এ সমান বি হচ্ছে, হ্যাঁ বলো। ভাইয়া আমরা ডিভিজিবিলিটি কত পর্যন্ত শিখতে হবে? আর এই আমি এখানে এই নোটটায় যা দিছি এইটুকু অনেক। এই যে আমি যে ছবিটা দেখাচ্ছি, মানে ইটস কাইন্ড অফ লাইক তোমরা বইয়ে যতটুকু পড়ছো, ডিভিজিবিলিটির বই, মানে ওই যে তোমার নাম্বার থিওরির বই আছে না, গণিতের স্বপ্নযাত্রা, ওইটা যতটুকু আছে ওইটুকু পড়লেই হবে। আর এই বাম পাশে যেগুলো, এগুলো তো আগেই পড়ছো, যে কোনো একটা সংখ্যা 7 দিয়ে ডিভিজিবল কিনা, 11 দিয়ে ডিভিজিবল কিনা, 41 দিয়ে কিনা, এটা আজকে বললাম। এরকম আরো অনেকগুলো আছে ছোটখাটো, ওগুলা আমি দেখি লিস্ট করতে পারলে পরে লিস্ট করবো, বাট ওটা সব মোমেন্টে দরকার হয় না। 1 থেকে 10, 11 পর্যন্ত বেসিক টুকু থাকা লাগে। আর এই থিওরি গুলো একটু দরকার, না হলে দেখলাম যে কিছু টাফ প্রবলেম আছে, ওগুলা এগুলো দিয়ে খুব দ্রুত সলভ করে ফেলা যায়। ঠিক আছে। আচ্ছা, আমি আমি এখন দেখাই দিচ্ছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে না বেশি, যদি মানে প্রবলেমও হয় এখন যতটুকু পড়বা এইটুকু পড়লেও হবে। আচ্ছা, তো 1 নম্বরটা একদম সোজা হিসাব, যে আমি ভাগশেষ 0 আসবে, যে 3 15কে ভাগ করে, তার মানে 15কে আসলে 3 গুণ 5 আকারে লেখা যায়। দ্যাটস ওয়াই আমি বলছি 3টা, এবং তুমি যেই সংখ্যাটা দিয়ে অন্য যে সংখ্যাটা পাওয়া যায় সেটাও কিন্তু আবার বাম পাশে লিখতে পারতেছো। ঠিক আছে, এটা একটা থিওরি। আরেকটা হচ্ছে তুমি যেই সংখ্যা দিয়ে ইয়া করতেছো সেই সংখ্যাকে আবার সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, রাইট? কারণ আমরা জানি যে 15 × 1 আকারে লেখা যাবে। তো এক্স এক্স দিয়ে ডিভিজিবল। আরেকটা জিনিস হচ্ছে এই নাম্বার গুলো কিন্তু নেগেটিভও হইতে পারে, লাইক 3 - 15 দিয়ে ডিভিজিবল, অথবা -3 15 দিয়ে ডিভিজিবল, অথবা -3 - 5 15 দিয়ে ডিভিজিবল। কন্ডিশন হচ্ছে এইটা, যে এই লেখাটাকে এ সমান বি আকারে লেখা যায় কিনা। একটু চেক করে দেখো তো, লাইক তোমার 3 কে -5 দিয়ে গুণ করলে -15 হয়, আবার -3 কে 5 দিয়ে গুণ করলে -15 হয়, আবার -3 কে, এই তো মানে হ্যাঁ, এটাই বুঝাইতে চাইতেছি। এই দুই লাইনেই দেখো আসলে দুইটা কমন, দুইটা সূত্র, তিনটারই প্রমাণ হচ্ছে এই এক ছবির মধ্যে হয়ে গেছে। যে 3 দিয়ে হচ্ছে -15 ডিভিজিবল, -3 দিয়ে হচ্ছে -15 ডিভিজিবল, 5 দিয়ে হচ্ছে -15 ডিভিজিবল, -15 দিয়ে -15 ডিভিজিবল। আর এটা তো আছে, এটা দিয়ে বলা যায় 15 নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল, 5 নাম্বারটাও মানে 15 নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল, 15 নাম্বারটা -3 দিয়ে ডিভিজিবল, 15 নাম্বারটা -5 দিয়ে ডিভিজিবল। তো এইভাবে আর কি। তো এটা আমাকে বলতেছে ডান পাশে 15 আর -15 যাই থাকুক না কেন, আর বাম পাশে হচ্ছে 3 -3 3 অথবা -3, 5 অথবা -5 যাই থাকুক না কেন, অল আর রাইট। তো ওই সূত্রটা আমাদেরকে মূলত এই লেসনটাই দিচ্ছে।
তাহলে তুমি যেইভাবে খুশি সেইভাবে লিখতে পারো। ঠিক আছে, এই যে এই 8 ভাবে লেখা পসিবল, এই 8 ভাবে তুমি লিখতে পারো। ওকে, এবার আসো দেখো, বাম পাশের সংখ্যাটাকে কখনো জিরো আকারে লেখা যায় না। কারণ কি, ওই ওই সূত্রটা যদিও বলতেছে যে আসলে এ এক্স সমান বি ওই ডিজাইনে হয়ে যাচ্ছে, যে আমি এ এক্স সমান বি নিলাম মনে করো। এখন মনে করো তুমি এর ভ্যালু নিছো হচ্ছে গিয়ে 0 আর বি এর ভ্যালু নিছো 10, তো ডান পাশে আসলে সেই জিনিসটা ওইভাবে কখনো এক্সিস্ট করে না, কারণ এক্স এর ভ্যালু তাহলে ইনফিনিটি নিতে হয়। ঠিক আছে, ইনফিনিটি নিলে আর জিনিসটা কাজ করে না। তো বাম পাশে এই এ ডিভাইডস বি এই লেখাটার মধ্যে বাম পাশের নাম্বারটা কখনোই 0 হতে পারে না, কিন্তু ডান পাশেরটা পারে। এ এক্স সমান বি, বি এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এর ভ্যালু যদি তুমি যা খুশি আসুক না কেন, 5 আসুক 6 আসুক, এক্স এর ভ্যালু 0 নিলেই ম্যাথ মিলে যাবে। সো বি এর ভ্যালু 0 হইতে পারে, সামথিং ডিভাইড 0, এটা রাইট। ঠিক আছে, কিন্তু এটা রং, 0 ডিভাইড সামথিং, এটা রং। ওকে, এটা একটা জিনিস। এরপরে হচ্ছে আমরা এই লেখাটা দেখে বুঝতেছি যে অলওয়েজ বাম পাশের নাম্বারটা যাই আসুক আর ডান পাশের নাম্বারটা যাই আসুক, বাম পাশের নাম্বারটাকে যদি মড করো আর ডান পাশের নাম্বারটাকে যদি মড করো, অলওয়েজ হচ্ছে বাম পাশেরটা থেকে ডান পাশেরটা বড় হচ্ছে। লাইক তুমি বাম পাশে যখন 3 নিচ্ছ তখন তোমার ঝামেলার রেঞ্জ হচ্ছে 3 থেকে -3। তো 3 থেকে -3 বাদে বাকি যত সংখ্যা আছে মানে এর থেকে মানে 15 এর থেকে বড় হইলেই তো হইলো, তাই না? ওকে, এরপর মনে করো তুমি মানে 15 যত ফ্যাক্টর আছে, আর কি কি ফ্যাক্টর আছে, 1 আর 15, তুমি 1 দিয়ে এরকম অনেকগুলো ডিজাইন করতে পারবা, তারপরে -15 দিয়েও করতে পারবা, এটা দিয়েও করতে পারবা, আর 15 দিয়েও করতে পারবা। তো যেটাই করো না কেন এই থিওরি অলওয়েজ ফলো করে। ঠিক আছে, এটাই বলতে চাইছি। ওকে, তো বেসিক ডিভিজিবিলিটিতে এর বাইরে আর তেমন কিছু নাই। এই নোটটা একটু পড়ো আর কি, রাতে যে এই নোটটা একটু রিভাইজ দিও, যেটা পারো। এই যে এখানে হচ্ছে ইনইকুয়ালিটি থিওরিটা দেওয়া আছে, ইনইকুয়ালিটিটা, আর এটা দরকার নাই। এটা কালকের ক্লাসে পড়াইছিলাম, যে রেকর্ডিং যে দিছে 8 নাম্বার ক্লাসে, যে তোমার কাছে হচ্ছে এটা একটু ভেঙেই পড়াই। লাইক তুমি বললা যে 3 দ্বারা n+18 ডিভিজিবল, তার মানে আসলে তুমি বুঝতেছো কি যে n+18 মধ্যে তো তোমার মনে করো তুমি আসলে লিখতেছো 3x সমান হচ্ছে n+18। তো এই বাম পাশের সংখ্যাটা যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, ডান পাশের সংখ্যাটাও 3 দিয়ে ডিভিজিবল, তো ডান পাশের সংখ্যাটার মধ্যে 18 নিজেই 3 দিয়ে ডিভিজিবল, তার মানে আসলে এই যে n পার্টটা, এই n পার্টটা হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল। তুমি আসলে করছো কি, ডিভিজিবিলিটির সূত্র অনুযায়ী এই n+18 থেকে 3 এর একটা মাল্টিপল 18 আসলে বিয়োগ করে দিছো তুমি, আর কিছুই না। এটা যদি ট্রু হয় তাহলে এই পার্টটাও ট্রু হবে, আর এই পার্টটা এই 18 আর 18 বিয়োগ করলে ও আসলে বলে যে এন নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হবে, তার মানে এন এর ভ্যালু 6, 9, 3, 6, 9, 12 এরকম কিছু হবে, অথবা 0 হইতে পারে, অথবা হচ্ছে -3, -6, -9 এরকম কিছু। ঠিক আছে, এন এর ভ্যালু এই এই লিস্টের কোন একটা নাম্বার হবে, এটা ইন্ডিকেট করতেছে। যদি 3 দ্বারা হচ্ছে n+18 ডিভিজিবল হয়, তোমার মনই বলতেছে যে 18 পরে আসবে হলো 21, 21 পরে 24, আবার 18 আগে মানে 18 নিজে আসতে পারে n এর ভ্যালু 0 হইলে, 18 আগে আসবে 15, 15 আগে আসবে হচ্ছে 12। তো এই যে এই n এর ভ্যালু যদি তুমি এই লিস্টের নাম্বার গুলো নাও, তাহলেই তুমি দেখতেছো যে ম্যাচ করতেছে, হ্যাঁ তার মানে কথাটা ঠিক আছে। তো আমি আগের ক্লাসে মূলত এই থিওরিটাই পড়াইছিলাম, যে যদি এইটা থেকে এইটা হয়ে থাকে তাহলে তুমি এইটা লিখতে পারো যে বি এর সাথে এই এ এর কোন একটা মাল্টিপল প্লাস বা মাইনাস করা যায়। আবার এটার উল্টা থিওরিটা এভাবেও পড়াইছি, যে যদি এইটা দেওয়া থাকে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এইটাও দেওয়া থাকে, তাহলে আসলে তুমি চোখ বন্ধ করে বলতে পারো আসলে এই নতুন যে সিটা অ্যাড করা হচ্ছে এটাও আসলে এরই একটা কোনো মাল্টিপল, সেম ভাবে এই যে এখানে, আর কিছুই না। এর কোনো মাল্টি মানে এ হচ্ছে বি কে ভাগ করে, আবার বি প্লাস সি কেও ভাগ করে, তাহলে দুইটা একসাথে ঘটতে গেলে আসলে এ কে সি দিয়েও ভাগ করতে হবে, নাহলে ম্যাথ মিলবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে থিওরি, আর এই এটা হচ্ছে আরেকটা থিওরি। ওকে, তাহলে মোটামুটি নাম্বার থিওরিও শেষ। এখন কম্বিনেটরিক্স নিয়ে আসলে কি বলবো, কম্বিনেটরিক্স নিয়ে দাঁড়াও আসতেছি। এখানে আর কি বাকি আছে, প্রাইমস তো পড়ছো, 1 থেকে 100 পর্যন্ত সব প্রাইম করে যাবা। আর হচ্ছে আহ এটা তো জানো যে
প্রাইম নাম্বারকে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 ভাগ শেষ থাকবে, না হলে 5 ভাগ শেষ থাকবে। তো 5 কে অনেকে প্লাস মাইনাস 1 আকারেও লেখে, মানে 5 এর জায়গায় -1 লেখে, তো বলে যে 6n +1 অথবা 6n -1। কোন প্রাইম গুলো বাদে? 2 3 5, 2 3 বাদে, 2 আর 3 বাদে ওয়ার্ল্ডের যত প্রাইম আছে এটাকে হয় তুমি 6 দিয়ে ভাগ করলে 1 ভাগ শেষ পাবা, না হলে তুমি 5 ভাগ শেষ পাবা। তো ওইটাকে তুমি 6n+1 আকারে লিখতে পারতেছো, অথবা 6n+5 আকারে লিখতে পারতেছো, আর ওই 6n+5 টাকেই তুমি আসলে 6n-1 আকারে লেখো। ঠিক আছে? তো এই জন্য বলে যে 6n+-1 যে কোনো প্রাইম নাম্বারকে লেখা যায় যদি তুমি 2 3 কে আলাদা করে নাও। ঠিক আছে? এই আইডিয়াটাও মাথায় রেখো। আর 30 ডিগ্রি 60 ডিগ্রি এটা তো বললাম। জ্যামিতিতে আর কমন কি আছে? হচ্ছে জ্যামিতিতে মধ্যবিন্দু তোমাদের প্যারালেলোগ্রাম, রম্বস, মধ্যবিন্দু নিয়ে এরা ফোর্স করার ট্রাই করবে। যেটা একটু আগে বলছি যে দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যবিন্দু যোগ করলে সেটা অপর সাইডের প্যারালেল হয় এবং লেন্থে তার হাফ হয়। এই থিওরিগুলো মাথায় রেখো। আর দুইটা প্যারালেলোগ্রামের ডায়াগোনাল গুলা একে অপরকে ইন্টারসেক্ট করে এইভাবে। আর যদি সেটা রম্বস হয়ে যায় তাহলে ইকুয়ালিটি ইন্টারসেক্ট করবেই, এটা সমান এইটা আর এটা সমান এইটা, বাট এরা সেম না, বাট অ্যাজ ওয়েল অ্যাজ এরা 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে? ওকে, x2x জিওমেট্রি, পলিগনের সূত্র। আচ্ছা wait, এটা সব দেওয়াই আছে, আর দরকার নেই। তো মিডিয়াল ট্রায়াঙ্গেলের ছবিও তোমাদের পড়াইছি, নোটেও দেওয়া আছে, লম্বটাও পড়াইছি। লম্বটা তোমাদের আসবে না, তোমাদের মিড পয়েন্টের উপরই বেশি ফোকাস করবে, আর অ্যাঙ্গেল চেজিং। অ্যাঙ্গেল চেজিং ঠান্ডা মাথায় করো, ভুল টুল করো না। আর থিওরি গুলো পড়ে যায়, ওই যে এরিয়ার, বিভিন্ন ট্রায়াঙ্গেলের এরিয়া আমি একটু লিখে দিই, লাইক √3/4 স্কোয়ার, এটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের। b/4 √4 স্কোয়ার - b স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার সমদ্বিবাহু বা আইসোসেলেসের। আর স্কেলেন এর অনেকগুলো আছে, তার মধ্যে এটা খুব ফেমাস, এটা বেশি ইউজ হয়। আর না হইলে সাইন কজ ইউজ করলে ½ ab sin c, এটা রেয়ার কেসে ইউজ করবা। আর ত্রিভুজের এরিয়া ইজ ইকুয়ালস টু abc/4r। এখানে আর হচ্ছে কি ওই ট্রায়াঙ্গেলটা, যে সার্কেলটা, এই সার্কেলটা রেডিয়াস। ঠিক আছে? আর এই ত্রিভুজের এরিয়াই সমান তুমি ছোট হাতের কি বলে এস আর আর, এই এস হচ্ছে কি তোমার সেমি পেরিমিটার, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে a+b+c/2। আর সেমি পেরিমিটার কি বলে, আর ছোট হাতের আর হচ্ছে গিয়ে এই ট্রায়াঙ্গেলটারই ভিতরে যে ইন সার্কেলটা আঁকা হয়, ওই ইন সার্কেলটা রেডিয়াস ছোট হাতের আর। ঠিক আছে? এই সূত্রটাও একটু খেয়াল রেখো। এটা লাগবে না তোমাদের খুব সম্ভবত, মুখস্থ থাকলে ভালো, নাইলে রিভাইজ টাইপের হইলো আর কি, আর না হলে বাদ। আচ্ছা, এবার আসো, রেশিও পড়াইছি, অ্যালজেব্রাইক থিওরি পড়াইছি, ইনইকুয়ালিটি পড়াইছি, সিকোয়েন্সের সাম পড়াইছি। ওকে, মোটামুটি একটা ফিনিশিং এর দিকে চলে আসছে। আমাদের আর বাকি আছে কি? কম্বিনেটরিক্স না? হ্যাঁ, কম্বিনেটরিক্স এর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পিজিওন হোল প্রিন্সিপাল, একদম বেসিক যেটা, যে অনেকগুলো কবুতর থাকবে, যদি কবুতরের থেকে কুপের সংখ্যা কম হয়, তার মানে কবুতর গুলোকে যদি তাদের বাসায় পাঠায় দেয়, এমন একটা বাসা থাকবে যার মধ্যে 2টা কবুতর আছে। ঠিক আছে? তো একটু বাড়াই দিলেই হয়ে যাবে, এবং ম্যাক্সিমাম কতগুলো থাকবে সেটাও ডিজাইন করা যায় এইভাবে, লাইক তোমার পিজিওন আছে গিয়ে তোমার এম সংখ্যক, আর বাসা আছে গিয়ে তোমার, বা পিজিওনের হোল আছে গিয়ে তোমার এন সংখ্যক। তাহলে এমন একটা হোল থাকবেই যেখানে তোমার এই সংখ্যক পিজিওন আছে, রাইট? এবং ম্যাক্সিমাম তার উল্টাটা। কিভাবে বুঝলাম? লাইক মনে করো তোমার কাছে 17টা আছে, তো আর মানে 6টা বাসা আছে, আর পিজিওন আছে 17টা। তো 17কে 6 দিয়ে ভাগ করে ফ্লোর ফাংশন নিলে আসবে তোমার 2, আর 17কে 6 দিয়ে ভাগ করে তোমার সিলিং ফাংশন নিলে আসবে 3। তো তুমি দেখো, তুমি যদি ট্রাই করো যে 6 বাসায় 6টা করে দিতে, মানে একদম ওর্স কেসের মতো ট্রাই করতেছো, করলা,
এরপর যে বাকি পাঁচটা কিন্তু তোমাকে দিতে পারে, একটা ঘর খালি থাকতেছে, এই একটা ঘর রিপ্রেজেন্ট করতেছে তোমার 2 কে, আর এই যে যেগুলো বাকি গুলো তিনটা তিনটা করে বসছে, মানে তিনটা তো ম্যাক্সিমাম বসাইতে পারতেছে, এই তিনটা তোমার রিপ্রেজেন্ট করতেছে এই তিনটা। ঠিক আছে, এটা হলো পিজিওন হল প্রিন্সিপাল। আর সরি, এটাই হলো এক্সটেন্ডেড পিজি, যেখানে এক্সটেন্ডেড পিএইচপি লিখছি না, এটাই হলো এক্সটেন্ডেড পিএইচপি। আর মেইন পিএইচপি হচ্ছে কি ওই যে ওইটা, তোমার যদি বাসার সংখ্যা থেকে কবুতরের সংখ্যা বেশি হয়, তাহলে হচ্ছে তুমি ভাগ করলে 2 পাবা, এই সিলিং ফাংশন নিলে 2 পাবা। এমন একটা ঘর থাকবে যেখানে তুমি 2টা হচ্ছে গিয়ে পাবা। তো এখানেও সেম, তুমি এমন একটা বাসা পাবাই যেখানে m/n এর সিলিং ফাংশন সংখ্যক হচ্ছে গিয়ে তোমার কবুতর আছে। ঠিক আছে, বা এর সমান অথবা বেশি আছে। আর হচ্ছে গেম থিওরি তো ম্যাথের মতোই আর কি, ম্যাথে যা আসবে তাই। প্যারিটি তো পড়ছোই, যোগ বিয়োগ, এগুলো দরকার নাই, বলেই দিছি। কাউন্টিং এ হচ্ছে এলপি আর এনসিআর এর সূত্রে ভুল করো না, লিখে দিই আবার, এলপিআর এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, সরি, এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল, আর এনসিআর এন ফ্যাক্টোরিয়াল এন্ড আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। মিসিসিপি গুলো একটু খেয়াল রাখো, এন টু দি পাওয়ার আর এর সূত্রটাও খেয়াল রাখো, মিসিসিপি, এটা একটু খেয়াল রাখো। আরেকটা যেন কি দেখা দিচ্ছিলাম, প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা খেয়াল রাখো, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে এইটার সাথে 0C0, 1C0, 1C1, 2C0, 2C1, 2C2, এই যে এই সিরিজটা আর এই উপরের সিরিজটা নিচের সিরিজটা সেম সেম, এটা এটার দিকে খেয়াল রাখো। আর এদের পাশাপাশি নাম্বার গুলোর সাম হচ্ছে 1, এটা হচ্ছে 2, এদের হচ্ছে 1 2 আর 1 মিলে হয় 4, এদের 3 1 3 আর 1 4 4 মিলে হয় 8, এইটাই হয় 16। তো এই যে এরকম টাইপের যে প্যাটার্ন গুলো, এগুলো খেয়াল রাখো। ঠিক আছে, বা তাও ওখানে কর্নারের এখানে একটা 4 হতো। হ্যাঁ হ্যাঁ, এই যে একদম রাইট মোস্ট লাস্টের কর্নার, হ্যাঁ, 1 এর আগে এটা 4 হতো। ও এটা সরি সরি, থ্যাংক ইউ। আচ্ছা, তো তেমন রিভাইজ আসলে দেওয়ার বাকি নেই, তোমাদের থিওরি হচ্ছে ম্যাক্সিমাম পড়ানো আছে, সাবসেটের সংখ্যাও জানো, 2 টু দি পাওয়ার n, প্যাসকেলস ট্রায়াঙ্গেল পড়াই দিলাম, ইনক্লুশন এক্সক্লুশনও পারো। যে তোমার মনে করো একটা সার্কেলের মধ্যে যা আছে তুমি সব নিলা, এই সার্কেলের মধ্যে তুমি যা আছে সব নিলা, বাট এই কাজটা করতে গেলে এই 2টা সার্কেলের মধ্যে যে মাঝের অংশটা, এটা তুমি 2বারই কাউন্ট করে ফেলছো। যার কারণে মাঝের অংশটার নাম যদি আমি সি দেই, আর পুরোটার নাম যদি এ আর বি দেই, যে বড় সার্কেলটা হচ্ছে এ, ডান পাশের বড় সার্কেলটা হচ্ছে বি, এদেরকে যোগ করলে মাঝের সি অংশটাকে তুমি 2বার যোগ করে ফেলছো। তাই সি একবার বিয়োগ করে দিলে এখন যে রেজাল্টটা আসবে, এটা একদম পিওর হচ্ছে এই জায়গার এই ছবিটার রেজাল্টটা আসবে। ঠিক আছে, আর না হলে এ আর বি যোগ করলে এই মাঝের সি যে অংশটা কালো কালার করা, এই অংশটা কিন্তু 2বার কাউন্ট হয়ে যায়। তো সেটা আমি একবার বিয়োগ করে দিছি, তার মানে এখন এটা একবার ভিতরে আছে, যোগফলের ভিতরে। ঠিক আছে, লাইক তুমি এরকম নিচ্ছ আর কি, যে এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস সি, আর বি এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়াই, সরি 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 সরি, ওয়াই প্লাস সি। তো যদি তুমি এ প্লাস বি নাও, এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস সি প্লাস ওয়াই প্লাস সি, তার মানে কি সি 2বার আর এক্স প্লাস ওয়াই একবার, এক্স প্লাস ওয়াই প্লাস 2C। কিন্তু আমার তো লাগবে এক্স প্লাস ওয়াই প্লাস সি, তাহলে একটা সি বেশি হয়ে যাচ্ছে, একটা সি যদি তুমি অন্য পাশের সাথে বিয়োগ করে দাও, এ প্লাস বি মাইনাস সি, তোমার ডান পাশে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস সি চলে আসবে, যেটা তোমার দরকার। ঠিক আছে, তো যদি এরকম তিনটা জিনিসের তিনটাটা আসবে না হোপফুলি তোমাদের ইনক্লুশন এক্সক্লুশন, তখন দেখা যায় এরকম এ বি সি থাকে। তো তো এর মধ্যে যা আছে, বি এর মধ্যে যা আছে, সি এর মধ্যে যা আছে, এটা যোগ করতে হয়। এরপর এ বির মধ্যে যে কমন পার্টটা, এই যে এই পার্টটা, এই পার্টটা বিয়োগ করতে হয়। তারপরে হচ্ছে গিয়ে তোমার বিসির মধ্যে যে কমন পার্টটা, এই পার্টটা, এটা বিয়োগ করতে হয়। আর সি এর মধ্যে যে কমন পার্টটা, সরি আমি মনে হয় একটু উল্টাও দেখাইছি আগেরটায়, ওকে অসুবিধা নেই, মানে 3 পাশ থেকে 3টা আর কি, এদেরকে বিয়োগ করতে হয়। বিয়োগ করার কারণ কি, কারণ এই আগের মতোই আমার এই জায়গার যে পার্টটা, এই পার্টগুলো আমি 2বার করে কাউন্ট করে ফেলছি। ঠিক আছে, এই পার্টগুলো আমি 2বার করে কাউন্ট করে ফেলছি, তার মানে আমি আবার করে একবার করে বিয়োগ করে দিছি, এখন আমার একবার কাউন্টে চলে আসে। আমার ঝামেলা হলো প্রথমবার যখন সার্কেল তিনটাকে যোগ করছি, তখনই কিন্তু এই মাঝের যে কমন পার্টটা, এই পার্টটা অনলি 3বার করে কাউন্ট করে ফেলছি। আর এই যে প্রত্যেকটার মধ্যে 2টা কমন, এই 2টা কমনে যখন বিয়োগ করতেছি, তখন এই মাঝের পার্ট গুলো কিন্তু আবার একবার একবার করে টোটাল 3বার বিয়োগ হয়ে যাচ্ছে। তার মানে এই মাঝের যে কালো কালার করা পার্টটা, এটা এই জায়গায় 3বার যোগ হয়েছে, এখানে 3বার বিয়োগ হয়ে গেছে। তার মানে এখন কিন্তু এই যে যোগফলটা, এই যোগফলটার আশেপাশে সব আছে, কিন্তু মাঝের অংশটা কিছুই নেই। তাহলে মাঝের অংশটা আমাকে একবার হইলেও যোগ করতে হবে। মাঝের অংশটা যোগ করার রুলস হচ্ছে প্লাস এ বি সি, তিনটারই কমন পার্ট। ঠিক আছে,
এ বি সি তিনটারই কমন পার্ট। এটা হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। তো এটা চারের জন্য সেম, যে প্রথমে চারটা সংখ্যার যোগফল, এরপর হচ্ছে দুইটা কমন নিয়ে হচ্ছে 6 রকম টার্ম বানাইতে পারবা ওইগুলোর বিয়োগফল, এরপর তিনটা নিয়ে হচ্ছে তুমি 4 রকম টার্ম বানাইতে পারবা ওইগুলোর যোগফল, আর চারটার মধ্যে যেটা কমন ওটাকে ফাইনালি বিয়োগ করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন। খুবই মানে ডাবল কাউন্টিং, দুই দিক থেকে গোনা, এটা দরকার নাই। আর এগুলো তো পড়ছে। ওকে, এখন তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আর তার আগে আমি হচ্ছে জাস্ট 5 মিনিট তোমাদের ন্যাশনালের জন্য কিছু রুলস এন্ড রেগুলেশন বলি। সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন এক পেজে লিখবা, মানে একটা কোশ্চেনের সলিউশনের সাথে যেন আরেকটা কোশ্চেনের সলিউশন মিক্স না হয়ে যায়। তুমি যদি এক পেজে লিখতে চাও, একটা দাগ দিবা, দাগ দিয়ে এখানে এক লিখবা, এখানে দুই লিখবা, একের যা রাফ করা সব এখানে লিখবা, সেটা মনের ভুল ওই দুইয়ের মধ্যে লিখবা না, এবং হচ্ছে গিয়ে দুইয়ের মধ্যে যা লিখবা তা একের মধ্যে লিখবা না। ঠিক আছে, এটা রাফের কাজ। যদি মনে করো যে কোনো রাফ হচ্ছে তুমি আসলে ফুল সলিউশন করতে পারতেছো না, তোমার রাফটুকু নিয়ে কাজ করতে হবে, ওয়েল তাহলে ওই রাফটা এভাবে ডিজাইন করে রেখে দিবে, এবং কোনো লাইন যদি মনে হয় যে আমার রাফের মধ্যে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, সেই লাইনটাকে একটু বক্স করে দিবা। তাহলে হবে কি, অনেক সময় ফোকাসে পড়বে, তোমার পার্সিয়াল নাম্বার পাওয়ার জন্য একটা ভালো চান্স থাকবে যে হ্যাঁ তুমি ফোকাসে আয়না দিতে পারছো। আর নর্মালি এরকম দাগ না দেওয়া থাকলে অনেক সময় রিড করে পড়ে গেলে দেখা যেতে পারে ইম্পর্টেন্ট লাইন মিস হইতে পারে, নাম্বার কম আসলেও আসতে পারে, নট শিওর। দাগ করে দিলে অনেক সময় ইম্পর্টেন্ট পারে। 2 নাম্বার হচ্ছে তোমার অ্যান্সার ভুল হোক রাইট হোক, অ্যান্সার কাটতে যাবা না। অ্যান্সার কাটলে কি মারা খাইছে এটা তো তোমাদের আদিম ভাই অনেক আগেই গল্প শেয়ার করছে, 19 সালে মারা খাইছিল। তো ভালো মার্ক পাইতাম, মানে ওই অ্যান্সার আমি বাসায় এসে, মানে পরে যখন সিনিয়র হয়েছে বুঝছি যে ওইটা আমি 10-এ 7 পাইতাম মিনিমাম হইলো। তো আমি সেই ভুলটা করে আসছি। এটা করতে যাবা না, যাই মাথায় আসবে লিখে রাখবা। ঠিক আছে, যাই মাথায় আসবে লিখে রাখবা, কোনো ইয়ে করবা না, এবং একটার সাথে আরেকটা ম্যাচ করবে না। পারলে কয়েকটা জ্যামিতির জন্য কয়েকটা কালার পেন নিও, লাইক ব্ল্যাক তো ইউজ করবাই, একটা ব্লু নিও আর একটা গ্রিন পারলে নিও, এটা জ্যামিতির জন্য অনলি, আর কিছু না আর কি। আর অন্যান্য গুলোতেও তুমি ইউজ করতে পারবা, বাট মানে একটু একটু সুবিধা হয় আর কালার পেন হলে। তুমি চাইলে তোমাদের পেনও লাগবে না, পেন্সিল বক্সটা আছে না কালার পেন্সিল, সেই কালার পেন্সিলটা নিয়ে যেতে পারো, তোমার যখন যেটা লাগে ইউজ করলে লাগবে। আর চাঁদা তো ইউজ করতে পারবা না, কম্পাস ইউজ করতে পারবা। তো কম্পাস ইউজ করে জ্যামিতির ছবিটাকে একটু সুন্দর করে আঁকা ট্রাই করবে। তো হবে কি, তুমি যখন কি বলে গুড ফিগার বা ফ্যান্টাস্টিক ফিগার লিখি, তুমি যখন একটা পারফেক্ট ছবি আঁকবা, তখন হচ্ছে গিয়ে তোমার এই প্রশ্নটা তো তুমি আগে কখনো দেখো নাই। সো ফার্স্ট টাইম যখন কোনো একটা নতুন প্রবলেম দেখবা, সুন্দরভাবে ফিগার আঁকলে পারফেক্ট ফিগারটা দেখে প্রবলেম সলভ করতে ইজি হয়। লাইক তোমরা কি জানো যে একটা ট্রাইঙ্গেলের দুইটা মিড পয়েন্টের সাইড যদি জোড়া লাগানো হয়, তাহলে এইটা হচ্ছে গিয়ে থার্ড নাম্বার সাইডটার লেন্থে হাফ হয় এবং হচ্ছে গিয়ে প্যারালাল হয়। এখন মনে করো তুমি এই থিওরি জানো না, তো যে ফার্স্ট টাইম এই ছবি আঁকবে সে বলবে আমি একটা হাতে ফ্রি হ্যান্ডে ট্রায়াঙ্গেল আঁকলাম, এখানে একটা মিড পয়েন্ট নিলাম, এখানে একটা মিড পয়েন্ট নিলাম, জোড়া লাগাইলাম, দেখে মনে হচ্ছে এই লাইন জোড়া লাগাই দেবে, বাট তুমি তো জানো যে এটা মিড পয়েন্ট হইলে এরা প্যারালাল হবে। তো এই জায়গায় হচ্ছে সুন্দর করে ছবি আঁকার ইম্পর্টেন্সটা পাওয়া যায়। তো আমরা জানি কম্পাস আর স্কেল দিয়ে সব ছবি আঁকা পসিবল, চাঁদার দরকার হয় না। ঠিক আছে, তোমাকে যদি 30 ডিগ্রি আঁকতে বলা হয়, এটা কম্পাস দিয়ে আঁকা পসিবল। কম্পাস দিয়ে ফার্স্টে 90 ডিগ্রি আঁকতে হয়, 90 ডিগ্রি তোমরা জানো কেমনে আঁকতে হয়, এই একটা ড্র করলাম, এই একটা ড্র করলাম, এটা দিলে 60 ডিগ্রি ড্র হয়ে যায়। তো এই যে দেখো এই পাশে কিন্তু 30 ডিগ্রি, মানে অলরেডি 30 ডিগ্রি তৈরি হয়ে গেছে, এখানে 60 তৈরি হয়, এখানে 30 তৈরি হয়। তো এখানে এই 60-র উপরে আরেকটা 60 আঁকতে হয়, তাহলে 60 আর 60 120 হয়ে যায়। দেন এই দুইটা দাগের মধ্যে হচ্ছে ইন্টারসেক্ট করে 30-30 তে ভাগ করে 90 ডিগ্রি বিল করা যায়। এই তো 30-60-90 আঁকা, এগুলো খুব ইজি। আর 90 আঁকার পরে যদি তুমি এই 90-র দুইটা পয়েন্টকে নিয়ে মাঝ বরাবর ইন্টারসেক্ট করে দাও, তাহলে তুমি দেখবো 45 পেয়ে যাবে, এটুকু 45 এরকম হবে আর কি। ঠিক আছে, তো এইভাবে সবগুলা কম্পাস আর স্কেল দিয়ে আঁকা পসিবল। ওকে, তো আমার আর তেমন কোনো বেশি কিছু বলার নাই, তোমরা আজকে রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ো। এন্ড একটাই কথা, আজকে কোনো প্রবলেম সলভিং হবে না, জাস্ট যা থিওরি পড়ছো, এই আমার এই ক্লাস নোট বললো, রেকর্ডিং একটু পরে দিয়ে দিব, অথবা থিওরি বললো, আমি তোমাদের যে পিডিএফটা দিচ্ছি সেটা বললো, জাস্ট থিওরি রিভিশন, আর কিচ্ছু দরকার নেই। ওকে, আচ্ছা আজকে তো যা বুঝতেছি ম্যাক্সিমামই উপস্থিত আসো, ক্লাস করে নাই কারা তাহলে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বললো, এই ক্লাস শেষ ভাইয়া করে আমি দিই। একটু আগে জয়েন করছি। আচ্ছা, অসুবিধা নেই, তাহলে তুমি একটু ইয়া করো, কি বলে আহ মানে রেকর্ডিংটা দেখে নিও। আর আমি তো এই যে দেখো থিওরির জি নোট ভাই। গুলো সব ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো একটু থিওরি গুলো আজকে রাতে থিওরি বাদে আর কোনো নতুন প্রবলেম দেখবে না। ঠিক আছে, থিওরি কালকে ডেলিভার করতে না পারলে নতুন কিছু আসলে কাজ হবে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এনিওয়ান?